বাবা, এত কিছু নিয়ে আসার কি প্রয়োজন ছিল? তুমি এসেছো, এতেই তো আমরা খুশি। এত কিছু কোথায় আম্মু? তেমন কিছুই তো নিয়ে আসতে পারলাম না। মুখ ভেঙচি দেয় অধরা। এত আদিক্ষেতা তার সহ্য হচ্ছে না। দুদিনের বরের গুরুত্ব দেখছি তার থেকেও বেশি হয়ে গিয়েছে। কড়া ভাবে এক নজরে আশ্বিনের দিকে তাকিয়ে রুমে ফিরে আসে সে। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে এই এক টানা ঝিরঝিরে বৃষ্টি। রাতের খাবার খাওয়ার পর অধরার সব ভাই বোনেরা সবাই মিলে গোল হয়ে বসে আছে অধরার রুমে। দুলা ভাইয়ের সাথে গল্প গুজব গান বাজনা করে পরিবেশটা উৎসব মুখর করতে চাইছে তারা, কিন্তু অধরা এসব মানতে নারাজ। তার ঘরে এসে কেন এত কাহিনী করতে হবে তাদের? রাগে দুঃখে বারান্দার দোলনায় দোল খেতে খেতে পাশে থাই গ্লাস দিয়ে আর চোখে রুমে বসে থাকা আশ্বিনকে দেখছে সে। কি সাবলীল ভাবে সবার সাথে মিশে গিয়ে গল্প করছেন উনি, অথচ তার সাথে থাকাকালীন কখনো প্রয়োজন ব্যতীত একটা কথাও বলতেন না এই মহাশয়। দোলনায় হেলান দিয়ে দোল খেতে খেতে মুহূর্তে চোখ লেগে আসে তার। অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় অধরা। বৃষ্টির পানির ছিটে এসে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় অধরার। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে আবঝাভাবে কাউকে তার মুখ বরাবর বসে থাকতে দেখে সে। মুহূর্তেই সেই ছায়া দূরে সরে যায়। ভালোভাবে চোখ মেলে দূর চেয়ারটায় আশ্বিনকে বসে থাকতে দেখে। ভেবেছিলাম তুমি বৃষ্টি বিলাস করছো, তাই ভাবলাম একসাথে করি বৃষ্টি বিলাস। তারপর এসে দেখি তুমি ঘুম বিলাসে ব্যস্ত। এমন রোমান্টিক আবহাওয়ায় ঘুম কিভাবে আসে তোমার? উঠে বসে আর মোড়া ভাঙে অধরা। হেলান দিয়ে ঘুমিয়ে থাকায় কাঁধে ব্যথা হচ্ছে তার। আশ্বিনের দিকে নির্লিপ্ত ভাবে তাকিয়ে বলে, আপনাদের আড্ডা শেষ হয়েছে তাহলে? আর আবহাওয়া রোম্যান্টিক হলেও বা কি আসে যায়, আমার কি সেই ভাগ্য আছে? অধরা কথাটা বলেই দোলনা থেকে উঠে রুমের দিকে যেতে চাইলে আশ্বিন তার হাত ধরে ফেলে। অধরা, এখনো রাগ করেই থাকবে? আমি তো নিজের ভুল স্বীকার করেছি। এত সহজে সব ভুলে যেতে বলছেন? আপনি নিজেই কি বলেননি আমাকে আর কখনো আপনার সামনে এসে না দাঁড়াতে? মুহূর্তেই দমে যায় আশ্বিন। অধরা তো মিথ্যে বলছে না। সেদিন রাগের মাথায় অধরাকে অনেক কথাই বলেছিল সে। চেয়ার থেকে উঠে এসে দাঁড়ায় অধরার মুখ বরাবর, চোখের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠস্বরে বলে, অধরা, আমি কোন পরিস্থিতিতে কেন এমন কিছু বলেছিলাম তুমি সব জানো। তখন ভয় আর রাগের মাথায় আমি যা বলেছি তার জন্য পরবর্তীতে অনেকবার ক্ষমা চেয়েছি। তুমি চাইলে এখনো চাইবো অধরা? অধরা মেকি হাসি দিয়ে বারান্দার গ্রিল দিয়ে বাইরে ফিরে তাকায়। বৃষ্টির বেগ এখন অনেকটাই কম, তবে আবহাওয়া জানান দিচ্ছে বড় ঝড়ের পূর্বাভাস। আমার আপনার প্রতি রাগ নেই আশ্বিন, তবে আফসোস আছে। এত কাছ থেকে আমাকে দেখার পরেও আপনি আমাকে চিনতে পারলেন না। আমার উপর বিন্দু মাত্র বিশ্বাস আপনার ছিল না, অথচ মারিয়ার কথায় সত্যটা যাচাই না করেই তাকে বিশ্বাস করেছেন। দুজনের মাঝেই বিরাজ করছে নিস্তব্ধতা। অধরার মন সায় দিচ্ছে না এখানে দাঁড়িয়ে অতীতের ভুল শুনতে। সে নীরবে হেঁটে চলে আসে তার রুমে। খাটের এক প্রান্তে গুটিসুটি হয়ে শুয়ে থাকে সে। চোখ বেয়ে নেমে আসে কষ্টের নোনা জল। মধ্যরাত, বাহিরে ঝড় বাতাস, সেই সাথে বিদ্যুতের শব্দ। ঘুম ভেঙে যায় অধরার। কখন যে চোখ লেগে এসেছে খেয়ালই নেই তার। উঠে বসে পাশ ফিরে দেখে আশ্বিন নেই, রুমের কোথাও নেই। এত রাতে কোথায় গিয়েছে সে? উঠে দাঁড়িয়ে রুমের বাইরে যেতে নেবে ঠিক তখনই কণ্ঠস্বর ভেসে আসে বারান্দা থেকে। কপাল চিন্তায় ভাঁজ পড়েছে অধরার। ঘড়িতে রাত 3টে। এত রাতে কার সাথে কথা বলছে আশ্বিন? আবারও কি মারিয়া? ধীর পায়ে হেঁটে বারান্দার দরজার আড়ালে উকি দেয় সে। চেয়ারে হেলান দিয়ে বসে বৃষ্টির তালে তালে আপন মনে গান গেয়ে যাচ্ছে আশ্বিন। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না তো, এত প্রেম আমি কোথা পাব না তো, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে
দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অধরা আড়াল থেকে শুনে যাচ্ছে আশ্বিনের গান। মুহূর্তেই মন ভারী হয়ে আসছে তার। আশ্বিনের গান শেষ হয়েছে মিনিট দুয়েক হবে। নীরবেই বসে আছে সে। আড়াল থেকে বেরিয়ে এসো অধরা, তোমার উপস্থিতি আমি অনুভব করি। লুকিয়ে থেকে আমার অনুভূতিকে অস্বীকার করাতে পারবে না তুমি। ভরকে যায় অধরা। ধূপ ধূপ হৃস্পন্দন নিয়ে সে এগিয়ে আসে আশ্বিনের কাছে। ঘড়ির রাজ্যে বসবাস করছে তখন আশ্বিন। চোখ জোড়া তার বন্ধ। এত রাতে এখানে কি করছেন আশ্বিন? উত্তর দেয় না সে। চোখ মেলে এক মনে তাকিয়ে থাকে অধরার দিকে। অস্বস্তি হচ্ছে অধরার। আমি মায়ার বাঁধনে বেঁধেছি অধরা, আমি প্রেমের বাঁধনে বেঁধেছি, আমি তোমায় ভালোবেসেছি। কি বলবে সে? স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে অধরা। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। শীতল এক কম্পন দিয়ে উঠেছে হৃদয় জুড়ে। স্মিত হাসি দিয়ে তাকিয়ে আছে আশ্বিন অধরার মুখ পানে। সকালের মৃদু রোদ জানলা ভেদ করে ঢুকে এসে আছড়ে পড়ছে ঘুমন্ত আশ্বিনের চোখ মুখে। ঘুমের ঘোরেই চোখ মুখ কুঁচকে ফেলে আশ্বিন। মুহূর্তেই সেই রোদকে আড়াল করতে পর্দা টেনে দেয় অধরা। গতকাল রাতে আশ্বিনের বলা কথাগুলো তার রাতের ঘুমকে হারাম করেছে। অথচ মহাশয়ের চোখে কি প্রশান্তির ঘুম। রুম থেকে বেরিয়ে আসে অধরা। আজকে বিকেলেই ময়মনসিংহ ছেড়ে ঢাকা যেতে হবে তাদের। ইতিমধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে নিয়েছে সে। বসার ঘরে বসে বাবা খবরের কাগজ পড়ছেন। অধরা নিঃশব্দে গিয়ে বসলো ওনার পাশে। শুভ সকাল অধরা মা। শুভ সকাল বাবা। হঠাৎ দেখি এত সাত সকালে উঠে পড়েছে আমার মেয়েটা। আশ্চর্য ব্যাপার। বিয়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছো নাকি? তেমন কিছু না বাবা, এমনি। আচ্ছা, শুনেছি আজ ঢাকা ফিরে যাচ্ছ। ভেবেছিলাম সপ্তাহ খানেক থাকবে, কিন্তু আমাদের কোনো কথা তুমি শোনো কোথায়। যাই হোক, ঢাকা ফিরে গিয়েই হোস্টেল থেকে নাম কেটে আশ্বিনের ফ্ল্যাটে গিয়ে উঠবে। তোমার শ্বশুর বাবার সাথে এই নিয়ে আমার কথা হয়েছে। ছোট করে উত্তর দিল অধরা। হোস্টেল ছেড়ে আশ্বিনের ফ্ল্যাটে ওঠার বিন্দুমাত্র ইচ্ছেও তার নেই। তবুও তাকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সব করতে হবে। পরিবারের সবাই যখন তাদের সম্পর্কে খুশি, তখন তাদের কষ্ট দিয়ে কোনরূপ বিরোধিতামূলক কাজ করতে চাইছে না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাবার সাথে টুকটাক গল্প করে সে। সবার থেকে বিদায় নিয়ে দুজন রওনা দিয়েছে আশ্বিনের বাড়ির উদ্দেশ্যে। কাল রাতের পর দুজনেই প্রয়োজন ব্যতীত একে অপরের সাথে কোনরূপ কথা বলেনি। এমনকি গাড়িতে পাশাপাশি বসেও দুজনেই নিশ্চুপ। অধরা আর চোখে বারবার আশ্বিনের গতিবিধি লক্ষ্য করছে। কিভাবে আপন মনে ধ্যান ছাড়া গাড়ি ড্রাইভ করছেন উনি। বাড়ি ফিরতেই মামনি আর আরশি ধাওয়া করে অধরাকে। সেখানে গিয়ে কি হলো না হলো সব তথ্য জেনে নেয় অধরার কাছে। এই দুদিনের পরিচয়ে অধরা যতটুকু বুঝেছে, মা মেয়ে দুজনে একে অপরের বান্ধবীর মতোই। এখন তাদের দলে যোগ করাতে চাইছেন অধরাকে। ব্যাপারটা যদিও বেশ উপভোগ করছে অধরা। রুমে বসে অধরাকে টুকটাক কাজে সাহায্য করে গল্পে মেতে আছে আরশি। তার ভার্সিটির সব বন্ধুদের গল্প করে ইতিমধ্যে অতরা বন্ধু মহলের খবরও জেনে নিয়েছে সে। ভাবি, তুমি মারিয়া আপুকে চেনো? চেনার তো কথা, আমার 1 বছরের সিনিয়র হয়তো। থমকে যায় অধরা। আর সে কিভাবে জানে মারিয়ার কথা? কেননা অধরা আশ্বিনকে যতটুকু চেনে, সে কখনোই নিজ থেকে মারিয়াকে তার পরিবারের সদস্যের সাথে পরিচয় করিয়ে দেবে না। তুমি চেনো মারিয়াকে? সেটা আর বলতে, মেয়েটা সারাক্ষণ ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করতো। একবার তো ভাইয়ের খোঁজ খবর নিতে ময়মনসিংহ চলে গেছিল। আম্মু তো দেখেই অবাক, একদম পছন্দ করে না মারিয়া আপুকে। মারিয়া এখানে এসেছিল? কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার অধরার। বিস্ময়ের চরম শীর্ষে উঠে এসেছে সে। এখানে কেন এসেছিল? জানি না আমি, তবে যেদিন এসেছিল সেদিন ভাইয়ের আচরণে বুঝেছি
অনেক রেগেছিল ভাইয়া তার উপরে। মারিয়া আপুকে দেখছি কান্না আহাজারি করে ভাইয়ের কাছে অনেকবার ক্ষমা চাইতে। তো তারপর তোমার ভাইয়া কি বলেছিল? ভাইয়াকে তো চেনই, কেমন গম্ভীর, শুধু বলেছিল ঢাকা ফিরে যাও। আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। আসলে আমি আর আম্মু লুকিয়ে তাদের কথাবার্তা শুনে বুঝতে চেয়েছিলাম যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, কিন্তু না, কথাবার্তায় তেমন কিছুই মনে হয়নি। একটি দীর্ঘশ্বাস ফেলে অধরা। এখন সব হিসাব তার কাছে পরিষ্কার। এত কাহিনী করেও এই মেয়ে প্রথম থেকেই আশ্বিনের পিছু ছাড়েনি। রাগ হচ্ছে অধরার। কেন যে এসেছিল তাদের মাঝে এই মারিয়া নামক অধ্যায়টা? মনে পড়ে গেল অতীতের কিছু স্মৃতি। অতীত মাসখানেক হয়েছে স্যারের কথা মতো অধরা আশ্বিনকে অনুকরণ করে চলছে। প্রথম দিকে আশ্বিনের মতো এত শান্তশিষ্ট নীরব দর্শক ছেলের আচরণে বিরক্ত লাগলেও এই মাসখানেকের মধ্যে তার আশ্বিনের এই গুণগুলো ভালো লাগতে শুরু করেছে। কিভাবে ঠান্ডা মাথায় কম কথা বলে সবার সাথে মিশে গিয়ে মানুষকে আপন হতে হয় তা আশ্বিনকে দেখলে বেশ বোঝা যায়। ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে অধরা আর তার বন্ধু মহল। কতদিন ধরে দেখছি অধরা আশ্বিন ভাইয়াকে চোখে হারায়, অথচ আমাদের তার চোখেই পড়ে না। সাদমানের কথায় সম্মতি দিয়ে অনেক অধরার দিকে তাকিয়ে বলে, তুই তো দেখছি স্যারের আদর্শ ছাত্রী হয়ে গিয়েছিস অধরা। এত ভালো কবে হয়ে গেলি তুই? আমি সবসময়ই ভালো ছিলাম, তোরা কখনো আমাকে চিনতে পারলি না, হায় আফসোস। অধরা ভাব নিয়ে কথাটা বলতেই ইরা হেসে উঠে এতে সম্মতি জানায়। তখনই ক্যাম্পাসের সিঁড়ি দিয়ে একটি মেয়ে নেমে আসে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আশেপাশের সবার ধ্যান ছাড়া যেন সে সকলের দৃষ্টিকে আটকে রেখেছে নিজের মাঝেই। এত সব চাহনিকে অস্বীকার করে সে পাশ কাটিয়ে নির্বিকার ভাবে হেঁটে চলে যায়। মেয়েটা কে রে ঈশা? নাম মারিয়া জান্নাত, সেকেন্ড ইয়ার, ভয়াবহ রকমের সুন্দরী, শুনেছি সব ছেলেদের ক্রাশ। অধরার প্রশ্নে প্রতি উত্তর দিতেই জারিফ রেগে ঈশার দিকে তাকায়। কিসের সব ছেলেদের ক্রাশ? এইসব মেয়ে মোটেও আমার আর অনেকের ক্রাশ হতে পারে না, তাই না অনেক? তবে সাদমানের ব্যাপার হলে আলাদা কথা। সাদমান বেচারা সবে মাত্র পানি খেতে নিচ্ছিল। জারিফের কথায় মুখ থেকে পানি ছিটকে পড়ে যায়। মুহূর্তেই হেসে উঠে অনেক জারিফ আর সাদমানের দিকে তাকিয়ে থাকে রাগীভাবে। আশ্বিনের পাশে বসে লাইব্রেরিতে একটি লিস্ট করছে অধরা। আশ্বিন খুব মনোযোগ সহকারে খুঁজে খুঁজে একটি একটি করে নাম বলছে, আর অধরা তৎক্ষণাৎ সেই নামটা কাগজে লিখে ফেলছে। হঠাৎ হিল জুতোর খটখট শব্দ করে কেউ একজন লাইব্রেরিতে প্রবেশ করে। শব্দ পেয়ে অধরা খাতা থেকে মুখ তুলে পাশ ফিরে দেখে মারিয়া। সে সবার থেকে দৃষ্টি সরিয়ে দ্রুত পায়ে হেঁটে আশ্বিনের কাছে আসে। কেমন আছো আশ্বিন? অনেকদিন পর দেখা। মুখ ফিরিয়েও দেখেনি আশ্বিন। সে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। অধরা ড্যাব ড্যাব করে তাকিয়ে তাদের কাহিনী দেখছে। এই তো ভালো আছি মারিয়া, তোমার কি খবর? অনেকদিন পর ক্যাম্পাসে এসেছো। জানোই তো, বড় আপুর বিয়ে, দেশের বাইরে গিয়েছিলাম শপিংয়ের জন্য। আশ্বিন, তুমি বিয়েতে আসোনি কেন? জানো কত অপেক্ষা করেছি তোমার জন্য। ভেঙচি কাটে অধরা। এত ভাব দেখানো মেয়ে তার কোনো কালেই পছন্দ নয়। খাতার ভেতর মুখ গুজে আর চোখে তাকিয়ে মারিয়ার কর্মকাণ্ড দেখে যাচ্ছে সে। একজন সিনিয়র ছেলেকে কিভাবে এতটা সাবলীলভাবে নাম ধরে ডাকতে পারে সে? আমি একটু ব্যস্ত ছিলাম তাই যাওয়া হয়নি। যাই হোক, অথরা এই 3টি নামও লিখে ফেলো। আশ্বিনের কথায় মারিয়ার নজর আসে অধরার দিকে। আশ্বিনকে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখে কপাল কুঁচকে যায় তার। তুমি কে? ও হলো অথরা, ফার্স্ট ইয়ার। মারিয়ার প্রশ্নে অধরা কিছু বলার আগেই আশ্বিন উত্তর দিয়ে দেয়। চমকে উঠে পিটপিট করে তাকিয়ে থাকে অধরা আশ্বিনের দিকে। কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তবে মারিয়া যে রেগে আছে সেটা তার চোখ মুখে একদম স্পষ্ট। কেমন আছেন মারিয়া আপু? উত্তর দেয় না মারিয়া। খটখট করে হেঁটে এসে বসে পড়ে আশ্বিনের পাশ বরাবর। খানিকটা দূরে চেপে যায় আশ্বিন। মারিয়ার এমন গায়ে পড়া স্বভাব তার ভালো লাগছে না। কত বড় সাহস, আমার চোখের সামনে কিভাবে একটি নিরীহ ছেলেকে বিরক্ত করছে এই অসভ্য মেয়ে।
না, এ হতে দেয়া যাবে না, আমাকেই কিছু একটা করতে হবে। অধরা চুপচাপ কিছুক্ষণ মারিয়ার গতিবিধি লক্ষ্য করে। মেয়েটা আগ বাড়িয়ে বিরক্ত করে চলেছে আশ্বিনকে। আর সহ্য হচ্ছে না অধরার। মারিয়া আপু, কিছু মনে করবেন না, আমি আর আশ্বিন ভাইয়া খুব জরুরি একটি কাজ করছি, আপনি না হয় পরে এসে কথা বলবেন। রেগে ওঠে মারিয়া। কড়া একটা চাহনি দিয়ে ফিরে তাকায় অধরার দিকে। অধরা সে দৃষ্টিতে পাত্তা দেয় না। তার মতো এই বিচ্ছুর সামনে মারিয়ার মতো আলুর চপ কিছুই নয়। খুব জরুরি কাজ হলে এটা তোমার মতো এক পিচ্চির করার প্রয়োজন নেই। আমাকে দাও, আমি করে দিচ্ছি। আর তুমি এখান থেকে আসতে পারো। সত্যি করে দেবেন বলছেন? দাও আমার কাছে। হেসে ওঠে অধরা। যা ভেবেছিল তাই হয়েছে। সে খুশি মনে সব কাগজপত্র মারিয়ার হাতে তুলে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আসলে আপনার মুখ দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আপনি অনেক দয়ালু মেয়ে। এখনকার দিনে এমন সিনিয়র আপু পাওয়া খুব টাফ। যাই হোক আপু, কাজগুলো শেষ করে দয়া করে হাসান স্যারের কাছে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? প্রশ্নবোধক দৃষ্টিতে আশ্বিন তাকিয়ে আছে অধরার দিকে। আর কেউ না বুঝলেও আশ্বিন ভালো মতোই বুঝে গিয়েছে অধরার মাথায় কিছু তো একটা চলছে। কিন্তু কি? আশ্বিনের এই চিন্তার মাঝেই অধরা ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে এসে আশ্বিনের হাতে নিজের হাতের মুঠোয় ধরে ফেলে। চলুন আশ্বিন ভাইয়া, মারিয়া আপু সব ঠিকঠাক করে ফেলবে, চিন্তা নেই। ভরকে ওঠে মারিয়া। অধরার এভাবে আশ্বিনের হাত ধরায় অবাক হয়ে গিয়েছে সে। আজ পর্যন্ত সে নিজেই কখনো এই সাহস করেনি, অথচ অধরা? আশ্বিন কেন কিছু বলছে না? এই মেয়ে, তুমি আশ্বিনের হাত ধরেছো কোন সাহসে? আর আশ্বিনকে এখান থেকে নিয়ে যাবে কেন? আমি শুধু তোমাকে যেতে বলেছি। এটা বললে তো হবে না আপু, হাসান স্যার বলেছেন আমাকে 24 ঘন্টাই আশ্বিন ভাইয়ার সাথে থাকতে। যেখানে আশ্বিন ভাইয়া সেখানেই আমি, আর যেখানে আমি সেখানে আশ্বিন ভাইয়া, তাই না? উত্তর দেওয়ার ভাষা নেই আশ্বিনের। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিজের হাতের উপর অধরার হাতের দিকেই। মুহূর্তেই কেমন যেন ঠান্ডা শীতল হয়ে আছে তার এই হাত। কেমন এক অনুভূতি মেশানো স্পর্শ আছে এই হাতে। আর কিছু ভাবতে পারল না সে। অধরা 2-4টে কথা বলেই তার হাত টেনে তাকে নিয়ে যাচ্ছে বহু দূরে। লাইব্রেরি থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসেই অধরা আশ্বিনের হাতটা ছেড়ে দেয়। নিজেকে বড় বীর বাহাদুর মনে হচ্ছে অধরার। দেখেছেন ভাইয়া কিভাবে আপনার মতো এক অসহায়কে একা পেয়ে বিরক্ত করছিল ওই মেয়ে? সৌভাগ্য যে আমার বুদ্ধি বেশি, তাই তো আপনাকে সময় মতো নিয়ে চলে এসেছি। উফ, আই অ্যাম সো প্রাউড অফ মি। চলুন যাই, এই খুশিতে আইসক্রিম খেয়ে আসি। অধরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই খুশিতে নাচতে নাচতে লাফিয়ে সিঁড়ি থেকে নামতে শুরু করে। আশ্বিন এতক্ষণ আহাম্মকের মতো অধরার দিকে তাকিয়েছিল, তার কথা শুনছিল। কি বললো এই মেয়ে? তাকে অসহায় পেয়ে মানে? কি বলে কি করে কোনো কিছুর তো ঠিক নেই। আশ্বিন অজান্তেই হেসে ওঠে অধরার দিকে তাকিয়ে। সেও অধরার পিছু পিছু নেমে বলে ওঠে, আসলেই একটা ভাগলি। মারিয়া আপু কি আপনার গার্লফ্রেন্ড? অধরার কথায় চমকিত নয়নে আশ্বিন ফিরে তাকায় অধরার দিকে। আপন মনে পা তুলিয়ে তুলিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত সে। আশ্বিনের নজর যে তার দিকে সীমাবদ্ধতা বুঝতে পেরে একবার ফিরে তাকায় অধরা। আশ্বিনের চোখে মুখে বিস্মিত ভাব। কি হলো? কোন যুক্তিতে তোমার মনে হলো মারিয়া আমার গার্লফ্রেন্ড? তুমি কি দেখোনি আমি তাকে কিভাবে ইগনোর করেছি? মানুষ অনেক সময় তার প্রাক্তনকে ইগনোর করে চলে, তাহলে কি আমি ধরে নিব? আর বলা হয়নি অধরার। আশ্বিনের ধমকে চুপ হয়ে যায় সে। সব সময় এক ধাপ বেশি বোঝা কি তোমার জন্মগত কোনো গুণ অধরা? না, ঠিক জন্মগত না, আসলে আমি বুঝ ক্ষমতা হওয়ার পর থেকে এক ধাপ বেশি করে বুঝে ফেলি। এটা আমার হিডেন ট্যালেন্ট। বিরক্ত হয় আশ্বিন। সব প্রশ্নেরই উত্তর থাকে এই মেয়ের কাছে। গত 1 মাসে বাঁচাল মেয়ের সাথে থেকে যত গল্প বা কাহিনী সে শুনেছে, আশ্বিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে বাংলার প্রাচীন লোককথায়ও হয়তো এত সব কাহিনী নেই। কেন পছন্দ করেন না মারিয়া আপুকে? উনি তো দেখতে শুনতে ভালোই, আপনাকেও পছন্দ করেন। তাছাড়া ওনার মতো সুন্দরী মেয়ে আপনি আর দুটো পাবেন নাকি? অধরার কথায় আশ্বিন হেসে ওঠে। আবেগ দিয়ে যে জীবন চলে না। মারিয়ার প্রতি তার কোনো রূপ টান নেই। সে তার এক সাধারণ জুনিয়র মাত্র।
বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি প্রণয় ঘটে তবে সেখানে ভালোবাসা নয় বরং মোহ প্রকাশ পায়। অথরা, ভালোবাসা মনের ব্যাপার, এ এক মায়ার বাঁধন। মোহ অচিরেই কেটে যায়, কিন্তু মায়া থেকে যায় সারা জীবন। প্রণয়ের সূচনায় মানুষ এত কিছু ভেবে ভালোবাসে নাকি? ভাবতে হয়। ভালোবাসা কোনো ছেলে খেলা না, এটা মনের বন্ধন। মানুষ জীবনে একবারই ভালোবাসে, মানে জীবনে সে একজনের মায়াই নিজেকে জড়িয়ে ফেলে। আর সৌন্দর্যের ব্যাপারে যদি বলি, পৃথিবীর সব মানুষই সুন্দর, কেবল পার্থক্য দৃষ্টিভঙ্গির। সায় দেয় অধরা। সবকিছু ছেলে মানুষই ভেবে উড়িয়ে দেওয়া অধরার মাথায় আবেগ অনুভূতি নিয়ে কোনো চিন্তা কখনোই আসেনি। তবে আজ এই কথাগুলো ভালো লাগলো তার। আশ্বিন নির্লিপ্তভাবে তাকিয়ে আছে অধরার দিকে। এক এক করে পুরো 4টে আইসক্রিম খেয়ে আরেকটি খাবার উপদ্রব করছে সে। অনেক হয়েছে, আর কেউ না, নয়তো পরে গলা ব্যথা করবে।